নমস্কার। আজকে সুচিত্রা ভট্টাচার্যের একটি লেখা নিয়ে আমি শুভ্রা বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে। গল্পের নাম ঝড় বাদলে ধুধু মাঠে। ঝড় বাদলে ধুধু মাঠে যে যায় সে পায়। ছেলেবেলায় ঝড় উঠলেই ঠাকুমা দুলে দুলে গাইতো ছড়াটা, তবে ওইটুকুনি। নাতিরা বারবার প্রশ্ন করত, তারপর ও ঠাম্মা বলো না, তারপর গেলে কি পায়? ঠাকুমা উত্তর দিত না, শুধু ঠোঁটটা টিপে ভারী একটা রহস্যের হাসি হাসত। অনেক অনেক দিন পর আজ এই নির্জন স্টেশনে দাঁড়িয়ে রহস্যময় সেই ছড়াটা কেন যে মনে পড়ে গেল শঙ্কর। ট্রেন থেকে নামতেই সামনে সেই বিশাল প্রান্তর, ঘন মেঘ জড়ো হয়ে বড়সড় একটা আসর পেতেছে সেখানে। বৃষ্টি বুঝি নামে নামে। আজ বোধহয় না বেরোলেই ভালো হতো। অসময়ে এমন আষাঢ়ে মেঘ কোত্থেকে এলো কে জানে। নিঘাত বঙ্গোপসাগরের ডিপ্রেশন। তবে আজ না এলে কবে আবার আসা হয়? রাখিকে সংসারের গণ্ডির থেকে বার করাটাই একটা বিরাট সমস্যা। আজ এই ঝামেলা, কাল ওই ফ্যাচাং। আগের দিনও তো বেরোবে দুম করে খড়দার মাসিমা এসে হাজির। কি না সারাদিন থাকবে, আরেকদিন রাত অবধি সব ঠিকঠাক। সকাল থেকে হঠাৎ ঝুমপার গাটা ছ্যাঁক ছ্যাঁক। দরকারি কাজে এভাবেই শুধু পর পর বাধা আসে। মেঘলা মাঠে বার কতক চোখ বুলিয়ে রাখির দিকে আর চোখে তাকালো শঙ্খ। অনিচ্ছায় এসেছে বলে এখনো তার মুখটা ভার। আঁচল তুলে চেপে চেপে ঘাড় গলা মুছছে। দু ভুরুর মাঝে জমাট বিরক্তি। কথা বলার জন্যই যেন কথা বলল শঙ্খ। আকাশের সাজগোজ দেখে মনে হয় আজকে জোর নামবে, কি বলো? রাখি কোনো কথা বলল না। শঙ্খ আকাশের দিকে মুখ করে কোমরে হাত রাখল। তবে বোধহয় নামছে না। দেখো, পশ্চিম দিকটা কিন্তু খালি খালিই আছে। পুরো ভরাট হওয়ার আগে আমাদের কাজ হয়ে যাবে। রাখি এবার সোজাসুজি তাকালো। তোমার লোক কোথায়? লোকটা যে সামনাসামনি কোথাও নেই তা আগেই দেখে নিয়েছে শঙ্খ। ঢোকটা গিলল। ওদিকটায় থাকতে পারে, চলো না ওপারে যাই। দুই প্রাচীন স্টেশনের মাঝখানে খোলা মাঠের কোলে মাত্র কিছুকাল আগে জন্ম নিয়েছে ছোট্ট স্টেশনখানা। এখনও ওভারব্রিজটাও পর্যন্ত হয়নি। রেল লাইনের উঁচু নিচু খোয়া টপকে ওরা এপারে এলো। কোথাও জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। কেমন যেন হু হু করছে গোটা এলাকাটা। কাঁচা মাটির গা বরাবর একা একটা ল্যাম্পপোস্ট। রাখি সেই অবধি পৌঁছে দাঁড়িয়ে গেল। কই, কাউকেই তো দেখা যাচ্ছে না। শঙ্কর ব্যস্ত চোখ বৃথায় পুরো প্ল্যাটফর্ম ঘুরল। আবার বুঝতে পারছি না, 10টার আগেই তো এখানে এসে দাঁড়াবে বলেছিল। দেখো কখন আসে। দালালদের কোনো কথা ঠিক রাখে না। আচ্ছা দেখি আর একটু। রাখি ঠোঁট উল্টালো। ট্রেনটা তাদের নামিয়ে দিয়ে যে পথে চলে গেছে সেদিকে তাকিয়ে আছে। ভাবটা এমন, গাড়িটা যদি ভুল করে উল্টো দিকে চলে আসে, টুক করে ও ফিরে যাবে কলকাতায়। কি যে মোহ ওর কলকাতার ওপর। দীর্ঘদিন খাঁচাবন্দি থাকলে বোধহয় এরকমই হয়। খাঁচার পাখি আকাশই ভুলে যায় তখন। শঙ্খ তাড়াতাড়ি পা চালিয়ে টিকিট কাউন্টারের দিকে এলো। খুপড়ি মতন টিকিট ঘরটার ঝাঁপ যথারীতি অর্ধেক নামানো। ভেতরে কেউ আছে কি নেই সেটা ঠিক বোঝা যায় না। আগে যে কদিন এসেছে কোনোদিনই কাউন্টারের ঝাঁপ পুরোপুরি খোলা দেখেনি শঙ্খ। শহরতলি বেশিরভাগ লোকাল এখানে দাঁড়ায় না। হঠাৎ তীক্ষ্ণ চিৎকারে 10 দিক তোলপাড় করে ঝমাঝম চলে যায়।
সেই অভিমানেই কি কাউন্টার ঘোমটা টেনে রাখে? শঙ্খ ঝুঁকে ভেতরটা দেখার চেষ্টা করল। টেবিলে মাথা গুঁজে নিঃসারে ঘুমোচ্ছে টিকিটবাবু। আয়েশ করে ঘুমোবার দিন অবশ্য ঠিকই আজকে। আর কেউ কি আছে ভেতরে? দেখা তো যাচ্ছে না। বাইরে বেরোনোর মুখে লাল সিমেন্টের একটা চওড়া বেঞ্চ, একটা মাদি কুকুর খানচারের বাচ্চা নিয়ে সেখানে নির্ঝুম হয়ে বসে আছে। শঙ্খ বাইরেটাও দেখে এলো। না, লোকটা তো আসেইনি। কোনো মানে হয়? অত দূর থেকে এমন একটা আকাশ বয়ে তারা আসতে পারল? আর তুই বেটা কাছে থাকিস, জমি কেনা বেচাতে দাও মারবি মোটা। শঙ্খ পায়ের ডগায় এসে পড়া ইটের টুকরোটায় ফুটবলের একটা শট মারল। স্টেশনের বাইরে কাঁচা রাস্তা, রাস্তার গায়ে এখানকার সবেধন একটাই দোকান। ঠিক দোকান নয়, ওই দোকানের মতো। বাঁশের খুঁটির মাথায় টিনের চালা, 3 দিকে দরমার দেওয়াল, পাম্প দেয়া কেরোসিন স্টোভে কখনো সখনো এখানে চা বানানো হয়। তবে কখনো সখনোই অফিস টাইমের টুকরো টাকরা 2-4 জন ছাড়া বড় একটা চায়ের খদ্দের নেই এলাকায়। অন্যান্য দিন তাও 1-8 জন বসে থাকে বেঞ্চে। বেশিরভাগ বাস রাস্তার দিকে বাসিন্দা। বসে বসে আড্ডা মারে, কাগজ পড়ে, বফার্স কিংবা শ্রীলঙ্কার যুক্তি নিয়ে তর্ক জমায়। কিন্তু আজকে চারিদিকটা শুনশান। এমন গোমরা দিনে কে আর শখ করে বাইরে বেরোয়? ছোট্ট মতন কাঁচের বক্সে গড়াগড়ি যাওয়া গুটিকতক অনাথ দরবেশ আর দানাদার সামনে রেখে দোকানিটাও ঢুলছে। তার খুব কাছে গিয়ে গলা ঝাড়ল শঙ্খ। দাদা শুনছেন? ধরফর করে সজাগ দোকানি। টুটুবাবুকে দেখেছেন? এখানে এসে দাঁড়ানোর কথা ছিল। ঘুমন্ত চোখ টান টান করল লোকটা। হাতের উল্টো পিঠে ঘুমের রস মুছছে। একবার ঝুঁকে আকাশও দেখে নিল। সে কি আজ আর ঘর থেকে বেরোবে? জমি দেখাবার কথা ছিল বুঝি? টুটুবাবু এই অঞ্চলে মোটামুটি সবার পরিচিত। মুখের আগে তার চোখ কথা বলে। এসব লোকেরা স্বভাবতই কথা দিয়ে কথা রাখে না। প্রশান্তদাই এই লোকটার সঙ্গে শঙ্খর আলাপ করিয়ে দিয়েছিল। শঙ্খ তখন কলকাতার বুকে নিজস্ব একটা ফ্ল্যাটের স্বপ্ন দেখছে। ফ্ল্যাট না হোক, নিদেন পক্ষে 1 ফালি জমিও যদি পাওয়া যেত। এখানে ওখানে কথা বলে বেড়ায়, কিছুতেই সুবিধা হয় না। স্বাদ আর সাধ্যের মধ্যে দূরত্বটা যে বড্ড বেশি। শেষে ওই প্রশান্তদাই বলল, কি তোমরা কলকাতা কলকাতা করে মরো? একটু বাইরে যাও, দেখবে কত চমৎকার সব জায়গা পড়ে আছে, পেয়ে যাবে। রাখি আপত্তি জানিয়েছিল। ও বাবা, কলকাতার থেকে দূরে গিয়ে আমি থাকতে পারবো না। এখানে আজীবন থেকে দূর কোথায়, নরেন্দ্রপুর তো কাছে। তোমাদের বালিগঞ্জ থেকে ট্রেন ধরলে মাত্র 20 মিনিট। স্টেশন হওয়ার পর পূব দিকের ধানি জমিগুলো সব হই হই করে বিক্রি হয়ে যাচ্ছে। ছুটির দিনে দেখো গে যাও, তোমাদের মতো ভূমিহীন বাবু বিবিরা কেমন রঙিন প্রজাপতির মতো উড়ে উড়ে ফাঁকা মাঠে নিজেদের সীমানা মাপছে। দামও তোমাদের নাগালের মধ্যেই। কথাটা ঠিক। বাস রাস্তা থেকে জায়গাটা যদিও দূর, তবে স্টেশন হয়ে যাওয়াতে অনেকেই ধারণায় এখানেও শহর পৌঁছতে আর দেরি নেই। গড়িয়ার দিক থেকে ঝাঁক ঝাঁক বাড়ি এগিয়ে আসতে শুরু করে দিয়েছে। সোনারপুর আসবে ওদিক থেকে, শহর আর শহরতলির মিলন হবে। এইভাবে তো নগর ডালপালা ছড়িয়ে দেয় নানা দিকে, ঝুড়ি নামিয়ে নতুন শিকড় গাড়ে। টুটুবাবু ছাড়াও আরও 2-1 জন দালালের সঙ্গে আলাপ হয়েছে শঙ্কর। ইদানিং কিছু হাউজিং এজেন্সিও এদিকে ব্যবসায় নেমে গেছে। দিন কদিন নিচু ধান জমির দামই লাফিয়ে বেড়ে চলেছে। আজ 5,000 কাঠা তো কাল 6,000 কাঠা, পরশু 8,000। শঙ্খ প্ল্যাটফর্মে ফেরার আগে সিগারেটটা ধরালো।
আলগাভাবে ঠান্ডা হাওয়া উঠছে মাঝে মাঝে, কোথাও হয়তো বৃষ্টি নেমে গেছে। চাপা গুম গুম শব্দে আকাশ ডেকে উঠল, ডাকতে ডাকতে গড়িয়ে গেল দূরে আবছা প্রায় ঘর বাড়িগুলোর দিকে। এই পশ্চিম পাটটায় তবু যা হোক জনবসতি আছে। মেঠো পথ বেয়ে খানিক গেলেই বাস রাস্তা, রামকৃষ্ণ মিশন। পূব দিকে একেবারে জনহীন, যত দূর চোখ যায় শুধু হাঁ হাঁ মাঠ। খামচা খামচা ভাবে চাষও হয়েছে কোথাও কোথাও। মাঠের শেষ প্রান্তে গ্রাম, এখানে থেকে শুধু তার সবুজ আভাস পাওয়া যায়। টুটুবাবু এই কামরাবাদের দিকেই থাকে। এগিয়ে গিয়ে লোকটাকে খুঁজলে কেমন হয়? দুধ বাড়াবাড়ি হয়ে যাবে, আজ থেকে ফিরে যাওয়া ভালো। প্ল্যাটফর্মে ঢুকতে ডান দিকে তার জালে ঘেরা সদ্য কিশোরী এক গুলমোহর গাছ, তার উপর চুপচাপ দাঁড়ানো রাখিকে দেখাচ্ছে ঠিক যেন নির্বাসিত রানীর মতো। শঙ্খ মনে মনে হেসে ফেলল। সত্যি এসব জায়গায় রাখির মতো শহুরে মেয়েদের একেবারে বেমানান লাগে। তাকেও কি ঠিক মানায় এই বিশাল প্রাকৃতিক পটভূমিতে? না মানা। জায়গাটা শঙ্কর ভীষণ ভালো লেগে গেছে। কলকাতার এত কাছে, বলতে গেলে প্রায় নাগালের মধ্যে। এমন বিশাল নির্জনতা পাওয়া যায় ভাবলেই কেমন গাটা ছমছম করে ওঠে। এই ধরনের নির্জনতার আলাদা একটা বেশ চোরা টান আছে। প্রথম দিন এখানে এসেই অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল তার। চারধারের অনন্ত নীল আর সবুজের মাঝখানে তাকে দাঁড় করিয়ে টুটুবাবু বলেছিল, এই দেখুন, এই আপনার জমি, পছন্দ হয়? মাঠের গায়ে টালমাটাল ঢেউ উঠেছে তখন। সোনালি রোদে ভেসে গেল কিছু শুকনো ধুলো মাটি, গাছ গাছালি তিত্তির নাচছে। লোকটা বলল, স্টেশনের কাছেও দু একটা প্লট আছে, সেগুলোর দাম একটু বেশি পড়বে, দেখবেন? উত্তর দেবে কি? শঙ্খ কোথায় চলে গেছে তখন। সে যেন সে নয়, সে হয়ে গেছে পৃথিবীর সেই আদিপুরুষ যে প্রথম অধিকার করেছিল ভূমিকে, তারপর প্রথম ঘর বেঁধেছিল মাটির ওপর। কথাটা রাখিকে গিয়ে বলতে সে তো হেসে কুটিপাটি। আশ্চর্য কল্পনা শক্তি, যা হোক, ওসব কাব্য আমার পোষায় না। আহা, তুমি একটু ভাবো না, মনে করো ওখানে গিয়ে প্রথম আমরাই ঘর তৈরি করলাম। ভেবে দেখো, চারিদিকে কোনো হট্টগোল নেই, প্রতিবেশীদের রেষারেষি নেই, শুধু ধু ধু মাঠের ভেতর আমরাই শুধু একা। যেদিকে তাকাও আকাশ, মাটি আর সবুজ গাছপালা। ছেলে মেয়ে দুটো উদ্দাম খেলা করবে ধুলোতে, যেমন তেমন বাতাস দৌড়বে আমাদের ঘরের ভেতর দিয়ে, যে বাতাসে ধোঁয়া নেই, ডিজেলের গন্ধ নেই। তুমি ভাবো বসে বসে। রাখি মুখ বেঁকিয়েছিল। একটা কথা মনে রেখো, ওসব পাণ্ডব বর্জিত জায়গায় বাড়ি করলে তুমিই গিয়ে থাকবে, আমরা কেউ যাব না। শঙ্খ পা দিয়ে চেপে সিগারেটটা নেবালো। রাখি এক মনে হাতের নখ খুঁড়ছে। একটু দূর হলেও শঙ্খ বুঝতে পারল ওর নিচের ঠোঁট বেশ কাঁপছে। ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে হলে রাখির ওই ঠোঁট অভিমানী বালিকা হয়ে যায়। আহা বেচারা, কত স্বাদই যে ওর অপূর্ণ থেকে গেল। নিজস্ব এক ফালি বাড়ির জন্য কবে এর থেকে শুধু কল্পনার জাল বুনে চলেছে, আর উদ্বাস্তুর মতো বাসা বদল করতে হচ্ছে একের পর এক। কোথাও একটু পুরনো হলেই বাড়িওয়ালা বাঁকা হয়ে যায়। অন্যের তৈরি ঘরে কি যে শঙ্কা আর আড়ষ্টতায় দিন যাপন করতে হয় মানুষকে। কেমন হীন মন্যতা বোধও এসে যায় মনে মনে। আসতে বাধ্য, তার নিজেরই আসে। শঙ্খ বউয়ের কাছে এগোলো। লোকটা এরকম ঝোলাবে আমি ভাবতেও পারিনি। যাকে এরপর যে ট্রেনটা দাঁড়াবে তাতে ফিরে যাব। রাখি ঠান্ডা চোখ তুলে তাকালো। শখ মিটে গেল? কথাটা যথেষ্ট খোঁচা আছে। শঙ্কর এবার সামান্য রাগ হচ্ছিল। তার কি নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে শখ আহ্লাদ কিছু থাকতে নেই?
রাখি ধরেই নিয়েছে যে সে যা চাইবে তাই হবে। তার যদি এখানে জমি পছন্দ না হয়, শঙ্কর গলা ভারী হলো। আজ না হলো তো কি আছে, কিনবো মনস্থ যখন করেছি, আরেক দিন আসবো। আমি আর আসবো না। এসো না, আমি একাই বায়না করে যাব। আকাশ বেয়ে হুড়মুড় করে মেঘ ছুটতে শুরু করেছে। বিদ্যুৎ চমকালো বার কয়েক। রাখি গুম হয়ে আছে। হাওয়ার দিকে পেছন ফিরে আরেকটা সিগারেট ধরালো শঙ্খ। কলকাতা কলকাতা করে মরছ, চেষ্টা তো করা হলো। আমাদের জন্য ওখানে জায়গা আছে কোথাও? থাকলেও তুমি ছুঁতে পারবে? তেমন চেষ্টা আর হলো কই? এই তো ইস্টার্ন বাইপাসের বিজ্ঞাপন বেরিয়েছিল, ওখানে লটারি হবে। আমাদের কোনোদিনও লটারি উঠবে না। এটাও তোমার কল্পনা? কল্পনা নয়, বাস্তব। লটারি পাওয়ার কপাল থাকা দরকার। লেজিদের কপালে কখনো খোলে না। রাখি যেন ঠিকই করেছে তর্ক চালিয়ে যাবে। লটারি ছাড়াও কত রকম স্কিম হচ্ছে চারদিকে মধ্যবিত্তের জন্য। তারাও কেউ তোমাকে প্রপার কলকাতায় জায়গা দিতে পারবে না। এরকম শহরতলিতেই, সে যেমনই হোক, এমন ভূতরে জায়গা তো আর হবে না। আশ্চর্য! শঙ্খ হতাশভাবে দুদিকে মাথা নাড়ল। এমন একটা সুন্দর পরিবেশ তোমার ভালো লাগছে না? কলকাতাতে মাথা খুললেও এমন নির্জন নির্মল জায়গা তুমি পাবে না। পাবো না। রাখির ঘাড় শক্ত হলো। তা সুন্দরবনে গিয়েও তো বাড়ি করা যায়। সেখানে প্রকৃতি তো আরও সুন্দর। উঠোনে বাঘ ভাল্লুক হাওয়া টানবে, কুমড়ো ডাগায় সাপ ঝুলবে, তবে না নিজের বাড়ি। ভুল করছো। এই জায়গা কদিন পরে মোটেই এরকম থাকবে না। অসম্ভব। 10 বছরের আগে এখানকার কোনো ডেভেলপমেন্ট হতেই পারে না। কবে ইলেকট্রিসিটি আসবে, জলের ব্যবস্থা হবে, আমি বাজি ধরতে পারি। বেশ তো। শঙ্খ নরম হলো। তখনই না হয় তুমি এসে বাড়ি করো। এখন যখন সস্তায় পাওয়া যাচ্ছে, কিনে রাখতে ক্ষতি কি? কাঁটাচা রেখে কত সুন্দর মনের মতো বাড়ি করা যাবে ভাবো তো। ভালো, এভাবেই ফাঁকা মাঠে কষ্টের টাকাগুলো ব্লক করে রাখো আর বাড়িওয়ালাদের তোয়াজ করতে করতে কাটিয়ে দাও জীবনটা। এ কথার পিঠে কথা হয় না। শঙ্খ চুপ করে গেল। প্রচণ্ড দাপটে একটা ডাউন ট্রেন ছুটে যাচ্ছে চোখের ওপর দিয়ে। শিশু প্ল্যাটফর্ম দুটো ধুকধুক করে কেঁপে উঠল। গাড়িটা বেরিয়ে যেতেই চতুর্দিকে একটা ধুলোর ঝড়। রাখি নাকে আঁচল চাপা দিল। অনেকক্ষণ পর দুটো জাগন্ত মানুষের মুখ দেখা যাচ্ছে। স্টেশনের ঢাল বেয়ে আধা শহরে দুজন লোক উঠে আসছে প্ল্যাটফর্মে। তাদের বিস্মিত চোখ শঙ্খ আর রাখির দিকে। যেন এরকম দিনে স্টেশনে কাউকে দেখবে তারা ভাবেনি। শঙ্খ তাদের দিকে গটগট করে এগিয়ে গেল। দাদা, এরপর কোন গাড়ি দাঁড়াবে? ধুতিপাড়া লোকটা বগল থেকে ছাতাটা নামালো। কোন দিকে যাবেন যেন রাখি শুনতে পায়, সেইভাবে গলা চড়ালো শঙ্খ। কলকাতায়। এখন কলকাতায়? পাশের লোকটা আরও অবাক। যখন তখন দুর্যোগ নামতে পারে। শঙ্খ শুকনো হাসল। না না, যাব না, ফিরব। এখন তো গাড়ি নেই। ক্যানিং থামবে সেই 12টা 5-এ। তবে হেঁটে যদি সোনারপুর চলে যেতে পারেন। শঙ্খ ঘড়ি দেখল। 11টা বাজতে 25। তার মানে 1.5 ঘন্টার কাছাকাছি। আকাশ নেমে এসেছে যেন আরও। একটু আগে ঝিমঝিম আলো ছিল, আর বোধহয় বৃষ্টি ধরে রাখা গেল না। লোক দুটো প্ল্যাটফর্ম বেয়ে নেমে যাচ্ছে। ভুল, ওরা ট্রেন ধরতে আসেনি। রাখি সরে দাঁড়িয়েছে। ভ্যানিটি ব্যাগ থেকে তার ফোল্ডিং ছাতা বার করেও রেখে দিল। শঙ্কর হঠাৎ খুব মন খারাপ হয়ে গেল। কি দরকার ছিল অযথা ঝগড়া করার? প্রতিদিন এই একই কথা ছড়াছড়ি। শঙ্খ সামনের বেঞ্চিতে বসে পড়ল। সোনারপুর অবধি এখন আর হেঁটে যাওয়া যায় না। রাখি হাঁটতেও পারবে না অতটা। এপার থেকে আপ ট্রেন পাস করছে। অনেক দূর চলে যাওয়ার পরও তার ধাতব রেশ শুনতে শুনতে শঙ্খ মত বদলে ফেলল। পরকে যাক, এখানে
কিনবেই না জমি। ঘর বাঁধা নিয়ে যদি স্বামী স্ত্রী একমত না হতে পারে। শঙ্খ যখন এভাবেই বিমর্ষ, তখনই আশ্চর্য ঘটনা ঘটে গেল। বৃষ্টির প্রথম ফোঁটাটা রাখির শরীরকেই ছুঁল আগে। সঙ্গে সঙ্গে হঠাৎ কেমন আলুথালু হয়ে গেল রাখির মনটা। বৃষ্টির সম্ভাবনা আর বৃষ্টি আসা, এই দুটোর মধ্যে এত তফাৎ। রাখি আকাশের দিকে চোখ তুলল, আবার একটা ফোঁটা ঝরল, আরও একটা। চোখ নামিয়ে রাখি শঙ্খর দিকে তাকালো। আচমকা ভেতরে একটা গোলমাল বেঁধে গেছে। একটু আগের ক্ষোভ, বিষাদ সব যেন ধুয়ে যেতে চাইছে। বৃষ্টি আর মাটির মিলনে বুনো সুখের গন্ধ ছড়িয়ে যাচ্ছে বাতাসে। শঙ্খ উঠে দাঁড়ানোর আগেই তার কাছে ছুটে গেছে রাখি। এই ওঠো, উঠে পড়ো। শঙ্খ উঠে দাঁড়ালো, টিকিট ঘরের দিকে যাচ্ছে। ওদিকে নয়, পেছন দিকে টানল রাখি। ওই দিকে চলো, তোমার পছন্দ করা জমিতে, মাটিতে। রাখির স্বরে কি ব্যঙ্গ? শঙ্খ ঠিক বুঝতে পারছিল না। চোখ দুটো তবে ঝিকঝিক হাসে কেন? মেয়েদের মনের রং কখন কিভাবে যে বদলায়। বৃষ্টির ফোঁটাটা ঘন হচ্ছে ক্রমশ। শঙ্খ নিজের মনে বিড়বিড় করে উঠল, দূর, রোববারের সকালটাই মাটি হয়ে গেল। এমন জানলে কোন শালা ওদিকে ছেলে মেয়ে দুটোও হয়তো না খেয়ে বসে থাকবে না। চাপা অস্থির ভাবে গলা কাঁপছে রাখির। আমি আশার মাকে ওদের খাইয়ে দিতে বলেছি। লন্ড্রির থেকে জামা কাপড়গুলো আনা হলো না। দুপুরে বাবুলের অ্যাডমিশনের জন্য ব্যানার্জি বাবুর কাছে যাওয়ার কথা ছিল। কেরোসিনও ধরা হলো না মাঝখান থেকে। মেঘে মেঘে যুদ্ধ বেঁধে গেছে। এমন জোরে চেঁচিয়ে উঠল আকাশ, যেন শুধু ধমকেই থামিয়ে দেওয়া যায় বৃষ্টিকে। রাখি শঙ্কর হাত চেপে ধরল। কথা বলো না, তাড়াতাড়ি চলো। কোথায়? বললাম তো, আমাদের জমিতে। ঝড়ে বৃষ্টিতে। শঙ্খ ফ্যাল ফ্যাল করে তাকালো। রাখির কথাগুলো ঠিক বুঝে উঠতে পারছে না। ঝোড়ো হাওয়ার তালে নাচছে বৃষ্টি। রাখি আচমকা সেদিকে ছুটে গেল। ছুটতে ছুটতে নেমে যাচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে। আরে কি হলো? শঙ্খ হতচকিত। ওদিকে কোথায় যাচ্ছ? এই রাখি, এই মিছিমিছি ভিজছ কেন? রাখি উত্তর দিল না। ঝুমঝুম বৃষ্টি মাথায় একেবারে খাল পাড়ে চলে গেছে। শঙ্খ এক ছুটে পৌঁছে গেল সেখানে। কি আজব খেয়াল মাথায় চাপল। হ্যাঁ, রাখি শুনেও শুনল না। প্রকাণ্ড আকাশ জুড়ে নাচছে হিসিস বিদ্যুৎ। সেদিকে চোখ মেলে দিয়েছে। জানো, সেদিন না আনোয়ার শাহ রোডের দিকে গেছিলাম, তোমাকে বলিনি। আমাদের সেই ফ্ল্যাটটায় না লোক এসে গেছে। টুকটাক জল গড়াচ্ছে রাখির চুল বেয়ে, কপাল বেয়ে। শঙ্খ তার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে ছাতা বার করতে চাইল। নিশ্চয়ই সেই ডাক্তারটা কিনেছে, তাই না? রাখি চোখ থেকে বৃষ্টি ঝরল। অথচ ফ্ল্যাটটা প্রথমে আমাদের নামে অ্যালটেড হয়েছিল। বাড়তে বাড়তে শুনলাম 2,80,000 বিক্রি হয়েছে। হাওয়াতে ছাতা উল্টে পাল্টে যাচ্ছে। শঙ্খ প্রাণপণে সোজা রাখার চেষ্টা করছে সেটাকে। রাখি দেখেও দেখল না। ওরা প্রথমে যা এস্টিমেট দেয় তার কিছুতেই ঠিক রাখে না। নইলে বলো, 1.5 লাখ টাকার ব্যবস্থা তো আমরা করেছিলাম। 80,000 লোন নিতাম, আমার গয়না ছিল, তোমার প্রভিডেন্ট ফান্ড। রাখির গলা ক্রমশ ডুবে যাচ্ছে। ভয়ঙ্কর শব্দে একটা বাজ পড়ল কোথাও। মেঘারা প্রায় ঘিরে ফেলেছে দুজনকে। খানিক তফাতে বাঁ পাশে কারা আধখানা ঘর বানিয়ে ফেলে রেখে গেছে। হয়তো শেষ করতে পারিনি। ঘর নয়, ঘরের খাঁচা। একটা গরু ভীষণ ভয় পেয়ে লাফাতে লাফাতে আশ্রয় নিতে যাচ্ছে ওই খাঁচাটার দিকে, যেন ওখানে পৌঁছলেই বাঁচা যায় তাণ্ডবের হাত থেকে। রাখি সেদিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল, বাচ্চা মেয়েদের মতো। লাফিয়ে বাঁশের সাঁকো পার হলো। আবার বাজের শব্দ।
শঙ্খ এবার ভয় পেয়ে গেল। কি পাগলামি করছো রাখি, এসো ফিরে চলো। রাখি তাকালো না। হাওয়ায় হাওয়ায় দুলে বৃষ্টি ছুটছে পূব দিকে। সেই বৃষ্টিতে ঝাঁপিয়ে পড়ল। বাড়িওয়ালা কাল কি বলছিল জানো? বলে ছেলের বিয়ে দেবে, ওদের আর ওপরের ঘরে কুলোচ্ছে না, শিগগিরই মনে হয় আমাদের উঠে যেতে বলবে। বলতে বলতে জোরে হেসে উঠল। বাজে কথা, বাড়িওয়ালাগুলো মাত্রই ভাড়াটে ওঠাতে ওর কথা বলে। আমরা চলে গেলে আবার বেশি ভাড়া, আবার মোটা অ্যাডভান্স। শিবু দালাল মাঝে মাঝেই আজকাল যাতায়াত করছে। বৃষ্টির সঙ্গে রাখি ছুটে চলেছে পাল্লা দিয়ে, কখনো আগে কখনো পেছনে। এই তোমার মনে আছে আগের বাড়িওয়ালা কিরকম কায়দা করে? ইস, জল নিয়ে ওরা কি কষ্ট দিয়েছিল খুব। আর প্রথম যে বাড়িটা ছিলাম সেই যে ঢাকুরিয়ায় 3 ঘর ভাড়াটের একটা কমন বাথরুম। চরাচরে বুঝি রাত নেমে আসছে। কামরাবাদের দিক থেকে এদিকের বৃষ্টিকে তাড়া করে আরেক দল বৃষ্টি ঝাপটে এলো ছিপছিপ শব্দে। শূন্য মাঠে ঝড়ের শব্দ সে কি ভয়ঙ্কর। শঙ্খ দুহাতে কান চাপল। রাখি কেমন অনায়াস ভঙ্গিতে এগিয়ে চলেছে, যেন আজই সমস্ত গ্লানি আর হতাশা ভাসিয়ে দেবে জল ঝড়ে। খুব নিচু দিয়ে একটা কাক উড়ে গেল। রাখি পা থেকে চটিজোড়া খুলে ছুঁড়ে দিল দূরে। এমন তত্তর হাঁটছে যেন এই পথে রোজ তার আসা যাওয়া। শঙ্খর বুকটা কেঁপে উঠল। বৃষ্টির ধোঁয়ায় রাখিকে পরিষ্কার দেখা যাচ্ছে না। নিজের বউকেই এই মুহূর্তে কেমন একটা অলৌকিক লাগছে, যেন মানবী নয়, যেন বৃষ্টি কিংবা আকাশ, মাটি। আবছায় হাতরে শঙ্খ চিৎকার করে বলতে চাইল, দোহাই রাখি, এবার ফেরো। মাথায় যখন তখন বাজ ভেঙে পড়তে পারে। কিছুই বলতে পারল না। বৃষ্টির ধোঁয়ায় শব্দরা হারিয়ে গেছে। সেই ধোঁয়াতে আবছা রাখিও। প্রকাণ্ড মাঠে ভাসছে শুধু অশরীরী নারী। শঙ্কর পছন্দ করা ভূমিতে নিজেকে ছড়িয়ে দিল। একটা জমি দখল করে অন্য জমিতে যাচ্ছে, তারপর আবার আরেকটায়। আকাশের দিকে হাত বাড়িয়ে দিল। এবার বুঝি ধারণ করে নেবে আকাশটাকেও। শঙ্খ স্তব্ধ দাঁড়িয়ে রইল। রাখি যেন ভাবে ভঙ্গিতে বলতে চাইছে, ভয় কিসের গো? ঝড় তো নিত্যই উঠছে, বাজও পড়ছে, শুধু হঠাৎ এই কুড়িয়ে পাওয়া বৃষ্টিটা, এই বৃষ্টিটা। ভাবতে ভাবতে শঙ্খও দুহাত বাড়িয়ে দিল আকাশের দিকে। পুরনো ছড়াটার মানে খুঁজে যেন পাচ্ছে। ঝড় বাদলে ধুধু মাঠে। এই সুন্দর গল্পটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন আমাকে সাবস্ক্রাইব এখনো করনি, প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো প্লিজ। আর যারা আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।